গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করুন। গল্পের সেকাল একালে আপনাদের স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, আজ 7ম পর্ব। দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল, শীতকালও শেষ হইতে চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর হইতে সর্বজয়া অনবরত স্বামীকে এই গ্রাম হইতে উঠিয়া যাইবার তাগিদ দিয়া আসিতেছিল। হরিহর নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানেই কোনো সুবিধা হয় নাই। সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়াই দিয়াছে। মধ্যে গত শীতকালে হরিহরের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছেন ও নিজেদের ভিটা জঙ্গলাবৃত হইয়া যাওয়াতে ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়েছেন। হরিহর নিজের বাটিতে বৌদিদিকে আনাইয়া রাখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল, কিন্তু নীলমণি রায়ের স্ত্রী রাজি হন নাই। এখানে বর্তমানে তাহার সাথে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলিকাতায় স্কুলে পড়ে, গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। অতসীর বয়স বছর 14, সুনীলের 8 বৎসর। সুনীল দেখিতে অত ভালো না, কিন্তু অতসী বেশ সুশ্রী, তবে খুব সুন্দরীপালা চলে না। তাহা হইলেও বারবার ইহারা লাহোরে কাটিয়াছে। নীলমণি রায় সেখানে কমিশনারেটে চাকরি করিতেন, সেখানে ইহাদের জন্য জন্ম, সেখানেই লালিত পালিত। কাজেই পশ্চিম প্রদেশ সুলভ নিটোল স্বাস্থ্য ইহাদের প্রতি অঙ্গে। ইহারা এখানে প্রথমে আসিলে সর্বজয়া বড় মানুষ জায়ের সঙ্গে মেশামেশি করিবার চেষ্টা পাইয়াছিল। সুনীলের মা নগদে ও কোম্পানির কাগজে 10,000 টাকার মালিক, একথা জানিয়া জায়ের প্রতি সম্ভ্রমে তাহার হৃদয় পূর্ণ হইয়া যায়। গায়ে পড়িয়া আলাপ জমাইবার চেষ্টা কম করে নাই, কিন্তু শেষ পর্যন্ত সর্বজয়া নির্বোধ হইলেও বুঝিতে পারিল যে সুনীলের মা তাহাকে ততটা আমল দিতে প্রস্তুত নহেন। তাহার স্বামী চিরকাল বড় চাকরি করিয়া আসিয়াছে, তিনিও তাহার ছেলেমেয়েরা অন্যভাবে জীবনযাপনে অভ্যস্ত। শুরু হইতেই তিনি দরিদ্র জ্ঞাতি পরিবার হরিহরের সঙ্গে এমন একটা ব্যবধান রাখিয়া চলিতে লাগিলেন যে সর্বজয়া আপনি হটিয়া আসিতে বাধ্য হইল। কথায়, ব্যবহারে, কাজে, খুঁটিনাটি সব ব্যাপারেই তিনি জানাইয়া দিতে লাগিলেন যে সর্বজয়া কোনো রকমেই তাহাদের সঙ্গে সমানে সমানে মিশিবার যোগ্য নহে। তাহাদের কথায় বার্তায়, পোশাক পরিচ্ছদে, চালচলনে এই ভাবটা অনবরত প্রকাশ পায় যে তাহারা অবস্থাপন্ন ঘর। ছেলে মেয়ে সর্বদা ফিটফাট সাজিয়া আছে, কাপড় এতটুকু ময়লা হইতে পারে না, চুল সর্বদা আঁচড়ানো, অতসীর গলায় হার, হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল। এক প্রস্ত চাও খাবার না খাইয়া সকালে কেহ কোথাও বাহির হয় না। সঙ্গে পশ্চিমা চাকর আছে, সেই সব গৃহকর্ম করে। মোটের ওপর সর্ববিষয়েই সর্বজয়াদের দরিদ্র সংসারের চালচলন হইতে উহাদের ব্যাপারে বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গেই বড় একটা মিশিতে দেন না, অপুর সঙ্গেও নয়। পাছে পাড়াগাঁয়ের এইসব অশিক্ষিত অসভ্য ছেলেপিলেদের সঙ্গে মিশিয়া তাহার ছেলে মেয়ে খারাপ হইয়া যায়। তিনি এ গ্রামে বাস করিবার জন্য আসেন নাই, জরিপের সময় নিজেদের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতে আসাই তাহার উদ্দেশ্য। ভুবন মুখুজ্জে ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোঠায় 2খানা ঘর ইহাদের জন্য ছাড়িয়া দিয়াছেন। রান্নাবান্না খাওয়া দাওয়া ইহাদের পৃথক হয়। ভুবন মুখুজ্জেদের সঙ্গে ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুজ্জের পয়সা আছে, কিন্তু সর্বজয়াকে তিনি একেবারেই মানুষের মধ্যে গণ্য করেন না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় দিন 10 বাড়ি রহিল। সুরেশ অপুরই বয়সী, ইংরেজি স্কুলের 5ম শ্রেণীতে পড়ে। দেখিতে খুব ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। নিয়মিত ব্যায়াম করে বলে শরীর বেশ বলিষ্ঠ, স্বাস্থ্যবান। অপু অপেক্ষা 1 বৎসর মাত্র বয়স বেশি হইলেও আকৃতি ও গঠনে 15-16 বৎসরের ছেলের মতো দেখায়। সুরেশও এ পাড়ার ছেলের সঙ্গে খুব একটা মিশে না। ও পাড়ায় গাঙ্গুলি বাড়ির রামনাথ গাঙ্গুলির ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলি বাড়ি রামনবমী দোলের খুব উৎসব হয়, সেই উপলক্ষে সেও মামার বাড়ি বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় সেখানেই কাটায়, গায়ের অন্য কোনো ছেলে মিশিবার যোগ্য বলিয়া সে বোধহয় বিবেচনাও করে না। যে পোড়ো ভিটাটা জঙ্গলাবৃত হইয়া বাড়ির পাশে পড়িয়া থাকিত, সে জ্ঞান অবধি দেখিয়াছে সেই ভিটার লোক ইহারা। সে হিসাবে ইহাদিগের প্রতি অপুর একটা বিচিত্র আকর্ষণ। তাহার সমবয়সী সুরেশ কলিকাতায় পড়ে, ছুটিতে বাড়ি আসিলে তাহার সহিত আলাপ করিবার জন্য অনেক দিন হইতে সে প্রতীক্ষায় ছিল, কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না। তাছাড়া সুরেশের চালচলন, কথাবার্তার ধরন এমনই যে সে যেন প্রতিপদেই দেখাইতে চায়
গ্রামের ছেলেদের সে অনেক যে উঁচু। সমবয়সী হলেও মুখচড়া অপু তাহাতে আরও ভয় পাইয়া আর কাছে ঘেসে না। অপু এখনো পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাবার কাছে পরিবারিতে। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাঁধা ঘাটে জলপাইতলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিগ্বিজয়ী নায়কের পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন অপ্রশ্ন করিতেছিল। অপুকে বলিল, বলো তো, ইন্ডিয়ার বাউন্ডারি কি? জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে না। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি কষেছ? ডেসিমেল ফ্র্যাকশন কষতে জানো? অপু অত শত জানে না। না জানুক, তাহার সেই টিনের বাক্সটাতে বুঝি কম বই আছে? একখানা নিত্যকর্ম পদ্ধতি, একখানা পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য একখানা, মায়ের সেই মহাভারত, এই সব। সে ওই সব বই পড়িয়াছে। অনেকবার পড়া হইলেও গেলে আবারও পড়ে। তাহার বাবা প্রায় এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে, এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই। দূরের স্কুলে বোর্ডিংয়ে রাখিবা দেওয়ার মতো সঙ্গতির একান্ত অভাব। নিজেও খুব একটা বেশি পড়াশোনা জানে না। তবুও যতক্ষণ সে বাড়ি থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাংলার অধীত বিস্তৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। যাহাতেই মনে করে ছেলের জ্ঞান হইবে, সেইটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। সে বহুদিন হইতে বঙ্গবাসীর গ্রাহক। অনেক দিনের পুরনো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এই জন্য হরিহর সেগুলোকে সযত্নে বান্ডিল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়াছে। এখন সেগুলি কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নতুন কাগজ আর তাহাদের আসে না। কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করিয়া দিয়াছে। ছেলে যে এই বঙ্গবাসীর কাগজখানার জন্য কিরূপ পাগল, শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া সে যে ভুবন মুকুজ্জের চণ্ডীমণ্ডপে ডাকবাক্সটার কাছে পিয়নের প্রত্যাশায় হা করিয়া বসিয়া থাকে, হরিহর তাহা খুব জানে বলিয়া ছেলের এত আদরের জিনিসটা জোগাইতে না পারিয়া তাহার বুকের ভিতরটা বেদনায় টনটন করে। অপু তবুও পুরাতন বঙ্গবাসী পড়িয়া অনেক গল্প শিখিয়াছে। পটুর কাছে বলে, লিউকা ও রাফেল মার্টিনিক দ্বীপের অগ্নুৎপাত, সোনা করা জাদুকরের গল্প, আরও কত কথা। কিন্তু স্কুলের লেখাপড়া তাহার কিছুই হয় না। মোটে ভাগ পর্যন্ত অঙ্ক জানে, ইতিহাস নয়, ব্যাকরণ নয়, জ্যামিতি পরিমিতির নামও শোনে নাই। ইংরেজির দৌড় ফার্স্ট বুকের গোড়ার পাতা। ছেলের ভবিষ্যৎ সম্পর্কে তাহার মায়ের একটু অন্যরূপ ধারণা। সর্বজয়া পাড়াগাঁয়ের মেয়ে, ছেলে স্কুলে পড়িয়া মানুষ হইবে, এ উচ্চ আশা তাহার নাই। তাহার পরিচিত মহলে কেউ কখনো স্কুলের মুখ দেখে নাই। তাহাদের যেসব শিষ্যবাড়ি আছে, ছেলে আর কিছুদিন পরে সেসব ঘরে যাতায়াত করিবে, সেগুলি বজায় রাখিবে, ইহাই তাহার বড় আশা। আরও একটা আশা সর্বজয়া রাখে। গ্রামের পুরোহিত দীনু ভট্টাচার্য বৃদ্ধ হইয়াছে, ছেলেরাও কেউ উপযুক্ত নয়। রানীর মা, গোকুলের বউ, গাঙ্গুলি বাড়ির গৃহ বড়বধূ সকলেই মত প্রকাশ করিয়াছে যে তাহারা ইহার পর অপুকে দিয়া কাজকর্ম করাইবেন। দীনু ভট্টাচার্যের অবর্তমানে তাহার গাঁজাখোর পুত্র ভোম্বলের পরিবর্তে নিষ্পাপ সরল সুশ্রী এই ছেলেটি গ্রামের মনসা পূজায়, লক্ষ্মী পূজায় তাহাদের আয়োজনের সঙ্গী হইয়া থাকিবে। গ্রামের মেয়েরা এই চায়। অপুকে সকলেই ভালোবাসে। ঘাটের পথে প্রতিবেশিনীদের মুখে এই ইচ্ছা প্রকাশ করিতে সর্বজয়া অনেকবার শুনিয়াছে, এবং এইটাই বর্তমানে তাহার সবচেয়ে উচ্চ আশা। সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বধূ, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা নাই। এই যদি ঘটে, তাহা হইলেই শেষ রাত্রের স্বপ্নকে সে হাতের মুঠোয় পায়। একদিন এই কথা ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়াছিল। দুপুরের পর সেখানে তাসের আড্ডায় পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। সর্বজয়া সকলের মন জোগাইবার ভাবে বলল, এই বড় খুকি আছেন, ঠাকুমা আছেন, মেজদিও আছেন, এদের যদি দয়া হয় তবে অপু সামনের ফাগুনে পৈতেটা দিয়ে গায়ের পুজোটাতে হাত দিতে পারে। ওরা আমার তাহলে ভাবনা কি, 8-10 ঘর শিষ্য বাড়ি আছে, আর যদি মা সিদ্ধেশ্বরীর ইচ্ছায় গাঙ্গুলি বাড়ির পুজোটা বাঁধা হয়ে যায়, তাহলেই। সুনীলের মা মুখ টিপিয়া হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হইলে আইন পড়িয়া তাহার জ্যাঠতো ভাই পাটনা বড় উকিল, তাহার কাছে আসিয়া ওকালতি করিবে। সুরেশের সে মামা নিঃসন্তান, অথচ খুব পয়সারওয়ালা উকিল। এখন হইতেই তাহাদের ইচ্ছা যে সুরেশকে কাছে রাখিয়া লেখাপড়া শেখান। কিন্তু সুনীলের মা পরের বাড়ি ছেলে রাখিতে যাইবেন কেন, ইত্যাদি সংবাদ নির্বোধ সর্বজয়ার মতো হাউ হাউ না বকিয়াও ইতিপূর্বে মাঝে মিশালে কথাবার্তার ফাঁকে তিনি সকলকে বুঝাইয়া দিয়াছেন।
ভুবন মুখুজ্জের বাড়ির বাহিরে আসিয়া সর্বজয়া ছেলেকে বলিল, শোন একটা কথা। পরে চুপি চুপি বলিল, তোর জেঠিমার কাছে গিয়ে বলিস না যেন, জেঠিমা আমার জুতো নেই, আমার একজোড়া জুতো দেও না কেন। অপু বলিল, কেন মা? বলিস না, বড় লোক ওরা, চাইলেই হয়তো ভালো একজোড়া জুতো দেবে এখন। দেখিসনি যেমন ওই সুরেশের পায়ে আছে, তোর পায়ে ওরকম লাল জুতো বেশ মানায়। অপু লাজুক মুখে বলিল, আমার বড় লজ্জা করে, আমি বলতে পারবো না, কি ভাববে হয়তো আমি। সর্বজয়া বলিল, এতে আবার লজ্জা কি? আপনার জন, বলিস না, তাতে কি? আমি বলতে পারবো না মা, আমি কথা বলতে পারি না জেঠিমার সামনে। সর্বজয়া রাগ করিয়া বলিল, তা পারবে কেন? তোমার যত বৃদ্ধি সব ঘরের কোণে, খালি পায়ে বেরিয়ে বেড়াতে যাচ্ছ। আজ 2 বছর পায়ে নেই জুতো, ভালো বড় লোক চাইলেই দিয়ে দিত না, তোমার মুখ দিয়ে বাক্যি বেরোবে না, মুখ চোরার রাজ। পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দিয়ে হাসি মুখে বলিল, আমাদের বাড়িতে আগে আগে কত আসতিস, আজকাল আসিস না কেন অপু? কেন আসবো না রানুদি, আসি তো। রানী অভিমানের সঙ্গে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস। আমি তোর কত কথা ভাবি, তুই ভাবিস আমাদের কথা? না বই কি, বারে বারে মাকে জিজ্ঞাসা করো দেখি। এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়ত তাহার যোগাইল না। রানী তাহাকে সেখানে দাঁড় করিয়া রাখিয়া নিয়ে নিজের ফল প্রসাদ সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা পরম নির্ভরতার ভাব আসিল অপুর। রানুদিকে সুন্দর দেখিতে হইয়াছে আজকাল। রানুদির মতো সুন্দরী এ পর্যন্ত অন্য কোনো মেয়ে সে দেখে নাই। অত সিধি সর্বদা বেশ ফিটফাট থাকে বটে, কিন্তু দেখিতে রানুদির কাছে লাগে না। তাহা ছাড়া অপু জানে, এই গ্রামের মেয়েদের মধ্যে রানুদির মতো মন কোনো মেয়েরই নয়। দিদির পরে যে সে কাউকে ভালোবাসে সে হলো রানুদি। রানুদিও যে তাহার দিকে টানে তাহা কি আর অপু জানে না? সে থালা তুলিয়া লইয়া চলিয়া যাইবার সময় ইতস্তত করিয়া বলিল, রানুদি, তোমাদের এই পশ্চিমের ঘরের আলমারিতে যে বইগুলো আছে সতুদা পড়তে দেয় না, একখানা দেবে পড়তে, পড়েই দিয়ে দেবো। রানী বলিল, কোন বই? আমি তো জানি না, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দিই, যদি এক কাজ করিস, আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জ্যাঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা একা ভালো লাগে না, তুই যদি দাস আমার বদলে তবে বই পড়তে দেব। রানী প্রতিবাদ করিয়া বলল, বেশ তো, ও ছেলে মানুষ, সেই বনের মধ্যে বসে মাছ চৌকি দেবে বই কি? তুমি বুড়ো ছেলে পারো না, আরও যাবে, যাও, তোমার বই দিতে হবে না, আমি বাবার কাছে চেয়ে নেব। অপু কিন্তু রাজি হইল। রানীর বাবা ভুবন মুখুজ্জে বিদেশে থাকেন, তার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলোর ওপর তাহার বড় লোভ। এগুলি পড়িবার লোভে সে কতদিন লুব্ধ চিত্তে সতুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে। 2-1খানা একটু একটু পড়িয়াওছে, কিন্তু সতু নিজে তো পড়েই না, তাহাকেও পড়িতে দেয় না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তটাতেই হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে দে অপু, এসব ছোট কাকার বই, ছিঁড়ে যাবে, দে। অপু হাতে স্বর্গ পাইয়া গেল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক একখানা করিয়া বই সতুর নিকট হইতে চাহিয়া লইয়া যায়। বাঁশবনের ছায়ায় কতগুলো শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার ওপর উপর হইয়া শুইয়া এক মনে পড়ে। বই অনেক আছে, প্রণয় প্রতিমা, সরোজ সরোজিনী, কুসুম কুমারী, সচিত্র যৌবনে যোগিনী নাটক, দস্যু দুহিতা, প্রেম পরিণাম বা অমৃতে গরল, গোপেশ্বরের গুপ্তকথা, সে কত নাম করিবে। এক একখানি করিয়া সে ধরে শেষ না করিয়া আর ছাড়িতে পারে না। চোখ টাটাইয়া ওঠে, রক টিপ টিপ করে। পুকুরধারের নির্জন বাঁশবনের ছায় ইতিমধ্যেই কখন দীর্ঘ হইয়া মজা পুকুরটার পাটাশ্যাওলার দামে নামিয়া আসে। তার খেয়ালই থাকে না কোন দিক দিয়ে বেলা গেল। কি গল্প! সরোজিনীকে সঙ্গে লইয়া সরোজ নৌকা যোগে মুর্শিদাবাদ যাইতেছেন। পথে নবাবের লোকে নৌকা লুটিয়া তাহাদের বন্দী করিল। নবাবের হুকুমে সরোজের হইয়া গেল প্রাণদণ্ড। সরোজিনীকে একটা অন্ধকার ঘরে চাবি তালা বন্ধ করিয়া রাখিয়া দিল। গভীর রাত্রে কক্ষের সরদূর দরজা খুলিয়া গেল। নবাব মত্ত অবস্থায় কক্ষে প্রবেশ করিয়া বলিলেন, সুন্দরী আমার হুকুমে সরোজ মরিয়াছে, আর কেন, ইত্যাদি। সরোজিনী সদর্পে ঘাড় বাঁকাইয়া বলিলেন, রে পিশাচ, রাজপুত রমণীকে তুই এখনো চিনিস না, এ দেহে প্রাণ থাকিতে, ইত্যাদি। এমন সময় কাহার ভীম বদাহাতে কারাগারের জানলা ভাঙিয়া গেল। নবাব চমকিয়া উঠিয়া দেখিলেন একজন জটাজুটোধারী তেজ পুজো করবার সন্ন্যাসী, সঙ্গে যমদূতের মতো বলিষ্ঠ 4-5 জন লোক। সন্ন্যাসী রোষকষায়িত নয়নে নবাবের দিকে চাহিয়া বলিলেন, নরাধম রক্ষক হইয়া ভক্ষক। পরে সরোজিনীর দিকে চাহিয়া বলিলেন, মা, আমি তোমার স্বামীর গুরু, যোগানন্দ স্বামী। তোমার স্বামীর প্রাণহানি হয় নাই, আমার করমণ্ডলের জলে পুনর্জীবন লাভ করিয়াছে। এখন তুমি চলো মা আমার আশ্রমে, বৎস সরোজ তোমার অপেক্ষা করিয়া আছে। গ্রন্থাকারের লিপিকৌশল সুন্দর,
সরোজের এই বিস্ময়জনক পুনরুজ্জীবন আরও বিশদভাবে ফুটাইবার জন্য তিনি পরবর্তী অধ্যায়ের প্রতি পাঠকের কৌতূহল উদ্দীপ্ত করিয়া বলিতেছেন, এইবার চলো পাঠক, আমরা দেখি বদ্ধভূমিতে সরোজের প্রাণদণ্ড হইবার পর কি উপায় তাহার পুনর্জীবন লাভ সম্ভব হইল ইত্যাদি। এক একটা অধ্যায় শেষ করিয়া অপুর চোখ ঝাপসা হইয়া আসে, গলায় কি যেন আটকাইয়া যায়। আকাশের দিকে চাহিয়া সে 2-1 মিনিট কি ভাবে, আনন্দে, বিস্ময়, উত্তেজনায় তাহার 2 কান দিয়া যেন আগুন বাহির হইতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী অধ্যায়ে মন দেয়। সন্ধ্যা হইয়া যায়, চারিধারে ছায়া দীর্ঘ হইয়া আসে, মাথার ওপর বাঁশ ছাড়ে কত কি পাখির ডাক শুরু হয়। উঠি উঠি করিয়াও বইয়ের পাতার 1 ইঞ্চি ওপরে চোখ রাখিয়া পড়িতে থাকে, যতক্ষণ অক্ষর দেখা যায়। এরকম বই তো সে কখনো পড়ে নাই। কোথায় লাগে সীতার বনবাস আর ডুবালের গল্প। বাড়ি আসিলে তাহার মা বকে, এমন হাবলা ছেলে তুই, পরের 5 চৌকি দিস কিয়া একা বনের মধ্যে একখানা বই পড়বার লোভে, আচ্ছা বোকা পেয়েছে তোকে। কিন্তু বোকা অপুর লাভ যেদিক দিয়ে আসে তাহার মায়ের সেদিক সম্পর্কে কোনো ধারণাই নেই। আজকাল সে 2খানা বই পাইয়াছে, মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা। উই ঢিবি বৈচিবনের প্রেক্ষাপটে নিস্তব্ধ দুপুরের মায়ার দৃশ্যের পর দৃশ্য পরিবর্তিত হইয়া চলে। জেলেখা নদীর ওপর বসিয়া আহত নরেনের শুশ্রূষা করিতেছে। আওরঙ্গজেবের দরবারে নিজেকে 5,000 মসনাবাদের সঙ্গে স্থান পাইয়া দেখিলে শিবাজী রাগে ফুলিয়া ভাবিতেছেন, শিবাজী 5,000? একবার পুনায় যাও তো, শিবাজীর ফৌজে কত 5,000 মসনাবাদের কাছে গনিয়া আসিবে। রাজবাড়ার মরুপর্বতে, দিল্লি আগ্রার রংমহলে, শীষমহলে ওড়না পেশোয়ার পরা সুন্দরীদের সঙ্গে তাহার সারাদিন কাটে। কোন জগৎ যেখানে শুধু জ্যোৎস্না, তলোয়ার খেলা, সুন্দর মুখের বন্ধুত্ব, আহেরিয়া উৎসবে দীর্ঘ বর্ষা হাতে ঘোড়ায় চলিয়া ঊষর উপত্যকা ও ভুট্টা ক্ষেত পার হইয়া ছোটা। বীরের যাহা সাধ্য, রাজপুতের যাহা সাধ্য, মানুষের যাহা সাধ্য, প্রতাপ সিংহ তাহা করিয়াছিলেন। হলদিঘাটির পার্বত্য পন্থের প্রতি পাষাণ ফলকে তাহার কাহিনী লেখা আছে। দেওয়ারের রণক্ষেত্রের 12 সহস্র রাজপুতকে হৃদয় রক্তে তাহার কাহিনী অক্ষয় মহিমায় লেখা আছে। বহুদিন পরেও প্রাচীন যোদ্ধাগণ শীতের রাত্রে অগ্নিকুণ্ডের পার্শ্বে বসিয়া পৌত্র পৌত্রীগণের নিকট হলদিঘাটের অদ্ভুত বীরত্বের কথা বলিত। অদৃশ্য হস্তনিক্ষেপ একটু বর্ষা আসিল। অপু এই গ্রামে চিরশ্যাম বনভূমির ছায়ায়, লতায় পাতায়, নিবিড়তায়, ভিজামাটির গন্ধে মানুষ হইয়াছে। তবুও সে জানে রাজপুতানার ভীম প্রদেশের বা আরাবল্লী, মেবারের প্রত্যেকটা স্থান, নাহার মগরায় অপূর্ব বন্য সৌন্দর্য সে ভালো করিয়াই চেনে। পর্বত হইতে অবতরণশীল শস্ত্রপাণি তেজ সিংহের মূর্তি কি সুন্দর মনে হয়। সেই চপ্পন প্রদেশে অনেক দিন অবধি সেই ভীম গ্রামের নির্জন কন্দরে ও উন্নত শিখরে রজনী দ্বীপ্রহরের সময় একটি রমণীকণ্ঠ নিঃসৃত গীত শ্রুত হইত। অতি প্রত্যুষে নির্জন প্রান্তরে পথিকগণ কখনো কখনো একটি রমণীর পাণ্ডুর মুখ ও চঞ্চল নয়ন দেখিতে পাইত। লোকে বলিত কোনো বিশ্রামশূন্যা উদ্বিগ্ন বনদেবী হইবে। সেই গানের অদৃষ্ট অস্পষ্ট করুণ মূর্ছনা যেন অপুর কানে বাঁশবাগানের পিছন হইতে ভাসিয়া আসে। কলমগীর, সূর্যগড়ের যুদ্ধ, সেনাপতি শাহবাজ খাঁ, সুন্দরী নূরজাহান, পুষ্পকুমারী, বন্য ভিল প্রদেশ, বীর বালক চন্দন সিং, দূর সুদূর কল্পনা, তবু কত নিকট, কত বাস্তব মনে হয়। রাজবাড়ার মরুভূমি আর নীল আরাবল্লীর উন্নত পর্বতের শিখরে তাহার চেনা বৃক্ষ ফুল ফুটিয়া ঝরিয়া পড়িয়াছে। দেবী মীরালক্ষ্মীর অলক্ত পদচিহ্ন আঁকিয়া রহিয়াছে বোনাস ও বড়ি নদীর তটভূমিতে শিলাখণ্ডে। ঝর্ণার উপল রাশির উপরে বাজরা ও জওয়ারের ক্ষেত ও মৌল বনে। চিতর রক্ষা হইল না। রানা অমর সিংহ বাদশাহের সম্মান গ্রহণ করিলেন। সর্বহারা পিতা প্রতাপ সিংহ, যিনি 25 বৎসর ধরিয়া বনে পর্বতে ভিলে পালে যুদ্ধ করিয়াছিলেন, তিনি ব্যথা ক্ষুব্ধ চিত্তে কোথা হইতে দেখিয়াছিলেন এসব। তপ্ত চোখের জলে পুকুর, উইঢিবি, বৈচিবন, বাঁশবাগান সব ঝাপসা হইয়া আসে। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বলো দেখি। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল। উৎসাহের সুরে জিজ্ঞাসা করিল, খবরের কাগজ না বাবা? সেদিন রামকবচ লিখিয়া দিয়া বিহারী ঘোষের শাশুড়ির নিকট যে 3টি টাকা পাইয়াছিলেন,
স্ত্রীকে গোপন করিয়া হরিহর তাহারই মধ্যে 2 টাকা খবরের কাগজ দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রী জানিতে পারিলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকা 2টাকে কোনো মতেই বাঁচানো যাইত না। অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলে। হ্যাঁ, খবরের কাগজই বটে। সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা, সেই নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব যাহার জন্য বৎসরখানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপের ডাকবাক্সটার কাছে পিয়নের অপেক্ষায় প্রতি শনিবার হা করিয়া বসিয়ে থাকত। খবরের কাগজ কী সব নতুন নতুন খবর না জানি দিয়েছে, কি অজানা কথা সব লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2টি টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটাইয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোনো বন্ধকি মাকড়ি খালাসির আত্মপ্রসাদ মোটেই বেশি হইত না। অপু খানিকক্ষণ পড়িয়া বলে, দেখো বাবা, একজন বিলাত যাত্রী চিঠি বেরিয়েছে, আজ থেকেই নতুন বেরোলো, খুব সময় আমাদের কাগজটা এসেছে। না বাবা? তবুও তার মনে দুঃখ থাকিয়া যায় যে গত বৎসর কাগজখানা হঠাৎ বন্ধ হইয়া যাওয়াতে জাপানি মাকড়সাসুরের গল্পটার শেষ ভাগ তাহার পড়া হয় না। রাইকো রাজসভা যাওয়ার পর তাহার যে কি ঘটিল তাহা সে জানিতে পারে না। একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপু বিস্ময়ের সুরে বলিল, কোন খাতায়? তুমি কি করে? আমি তোদের বাড়ি সেদিন যাইনি বুঝি দুপুরে? তুই ছিলিনি। খুড়িমার সাথে কতক্ষণ বসে গল্প করলাম। খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর রাঙা খাতাখানায় কী সব লিখেছিস। আমার নাম রয়েছে দেবী সিংহ নাকি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প? কি গল্প রে? আমায় কিন্তু পড়ে শোনাতে হবে। পরদিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস, একটা বেশ ভালো লিখে দিবি তো? অতসী বলছিল তুই ভালো লিখতে পারিস না নাকি, লিখে দে, আমি অতসীকে দেখাবো। অপু রাত্রে বসিয়া বসিয়া খাতা লেখে। মাকে বলে, আর একটু পলা তেল দাও না মা, এইটুকু আজ লিখে রাখি। তাহার মা বলে, রাত্রিরে আর না, মোটে 2 পলা তেল আছে, কাল রাঁধবো কি দিয়ে? এইখানে রাত্রি আলোতে বসে পড়ো। অপু ঝগড়া করে। মা বকে, এই ছেলের রাত্রি হলে যত লেখাপড়া, সারাদিন চুলের টিকিটি পাওয়ার জো নেই, সকালে করিস কি? যা, তেল দেবো না। অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতাখানা আনিয়া বসে। সর্বজয়াভাবে অপু একটু বড় হলে ওকে ভালো দেখে একটা বিয়ে দেব। এই ভিটেতে নতুন পাকা বাড়ি উঠবে, আসছে বছর পৈতেটা দিয়ে দিই, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাধা হয়ে যায়। 4-5 দিন পরে সে রানীর হাতে খাতা ফিরাইয়া দিয়া বলিল। রানী আগ্রহের সহিত খাতা খুলিয়া বলিল, লিখেছিস? অপু হাসি হাসি মুখে বলিল, দেখো না খুলে। রানী দেখিয়া খুশির স্বরে বলিল, ও অনেক লিখেছিস তো, দাঁড়া অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলিল, অপু লিখেছে না আরও কিছু? এসব বই দেখে লেখা। অপু প্রতিবাদের সুরে বলিল, হ্যাঁ, বই দেখে লেখা, আমি তো গল্প বানাই। পটুকে জিজ্ঞাসা করো তো অতসী দিদি, ওকে বিকেলে গাঙ্গের ধারে বসে কত কত বানিয়ে বানিয়ে গল্প বুঝি না বলি। রানী বলিল, না ভাই, ও লিখেছে, আমি জানি, ওই রকম লেখে। খাসা যাত্রার পালে লিখেছিল খাতাতে, আমায় পড়ে শোনালো। পরে অপুকে বলিল, নাম লিখে দিসনি তোর, নাম লিখে দে। অপু এবার অপ্রতিভত সুরে বলিল, গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দেবে এখন। সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনের গল্প আরম্ভ করিলেও গল্পটা কিরূপ ভাবিয়া সে শেষ করিবে ঠিক করিতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলে রানুদি বিশেষ করিয়া অতসীদি পাছে তাহার কপি প্রতিভা সম্পর্কে সন্দিহান হইয়া পড়ে, এই ভয় অসমাপ্ত অবস্থাতেই সেখানে ফেরত দিয়েছে। তাহার বাবা বাড়িতে নেই। সকালে উঠিয়া সে তাহাদের গ্রামের আর সকলের সঙ্গে পাশের গ্রামে আদ্যশ্রাদ্ধের নিমন্ত্রণে গেল। সুনীলও গেল তাহার সঙ্গে। নানা গ্রামের ফলারে বামুনের দল 5-6 ক্রোশ দূর হইতেও হাঁটিয়া আসিয়াছে। এক এক ব্যক্তি 5-6টা করিয়া ছেলে মেয়ে সঙ্গে লইয়া আসিয়াছে। সকলকে সুবিধা মতো স্থানে বসাইতে দিতে গিয়া দাঙ্গা বাঁধাবার উপক্রম। প্রত্যেকের পাতে 4খানা করে লুচি দিয়া যাইবার পর পরিবেশনকারীরা বেগুন ভাজা পরিবেশন করিতে আসিয়া দেখিল কাহারও পাতে লুচি নাই। সকলেই পার্শ্ববর্তী চাদর বা গামছায় লুচি তুলিয়া বসিয়াছে। ছোট ছোট ছেলে অতশত না বুঝিয়া পাতের লুচি ছিঁড়িতে যাইতেছে। তাহার বাপ বিশ্বেশ্বর ভট্টাচার্য ছো মারিয়া ছেলের পাত থেকে লুচি উঠাইয়া পাশের চাদরে রাখে বলল, এগুলো রেখে দাও না, আবার এখনই দেবে, খেয়ে অখন। তাহার পর খানিকক্ষণ ধরিয়া ভীষণ শোরগোল। লুচির ধামাটা এশারিতে, কুমড়োটা যে আমার পাতে একেবারেই, ওহ গরম গরম দেখে, মশাই কি দিলেন, হাত দেখে দেখুন, স্রেফ কাঁচা ময়দা, ইত্যাদি। ছাদার পরিমাণ লইয়া কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণদের তুমুল বিবাদ। সে কে একজন চিৎকার করিয়া বলিতে লাগিল, তাহলে সেখানে ভদ্রলোকদের নেমন্তন্ন করিতে নাই। 5 ঘন্টা লুচি যদি একেবারে ধরা বাঁধা ছাড়া রেড বল্লাল সেনের আমল থেকেই বাধা আছে, চাই না তোমার ছাদা। কন্দর্প মজুমদার এমন জায়গায় কখনো কর্মকর্তা হাতে পায়ে ধরিয়া কন্দর্প মজুমদারকে প্রসন্ন করিলে। অপুও 1 পটলি ছাদা বাঁধিয়া নিল।
সর্বজয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া হাসি মুখে বলিল, ওমা কত কিছু এনেছিস, খোলতো, লুচি, পান্তুয়া, গজা, কত রে, ডেকে দে, সকালবেলা খেও এখন। অপু বলল, তোমায়ও কিন্তু খেতে হবে মা, তোমার জমি আমি চেয়ে চেয়ে দুবার করে পান্তুয়া নিয়েছি। সর্বজয়া বলল, তুই বললি নাকি আমার মা খাবে, দাও, তুই তো একটা হালা ছেলে। অপু ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ আমি তাই বলি বুঝি, এমন করে বললাম তারা ভাবলো আমি খাবো। সর্বজয়া খুশির সহিত পুটুলিটা তুলিয়া ঘরে লইয়া গেল। খানিকক্ষণ পরে অপু সুনীলদের বাড়ি গেল। উহাদের ঘরের রুয়াকে পা দিয়া শুনিল, সুনীলের মা সুনীলকে বলিতেছেন, ওসব কেন বই আনলি বাড়িতে, কে আনতে বলেছে তোকে? সুনীল সকলে দেখা দেখি ছাদে বাঁধিয়াছিল। বলল, কেন মা, সবাই তো নিলে, অপুও তো এনেছে। সুনীল মা বলিলেন, অপু আনবে না কেন, ও ফলারে বামুনের ছেলে, ও এরপর ঠাকুর পুজো করবে আর ছাদা বেঁধে বেড়াবে, ওই ওদের ধারা, ওর মাটাও অমন হাংলা, ওই জন্য আমি তোমাদের নিয়ে গায়ে আসতে চাই না, কুসঙ্গে পড়ে যত কুশিক্ষে হচ্ছে। যা ওসব অপুকে ডেকে দিয়ে, আর না হলে ফেলে দেখে, নেমন্তন্ন করেছে নেমন্তন্ন খেলি, ছোট লোকের মতো বেঁধে আসার কি দরকার। অপু ভয় পাইয়া আর সুনীলের ঘরে ঢুকিল না। বাড়ি ফিরিতে ফিরিতে ভাবিল, যাহা তাহার মা পাইয়া এত খুশি হইল, জ্যাঠাইমা তাহা দেখিয়া এত রাগিল কেন? খাবারগুলো কি ঢেলামাটি যে সেগুলো ফেলিয়া দিবে? তাহার মা হ্যাংলা, সে ফলারে বামুনের ছেলে। বারে জেঠিমা যেন অনেক পান্তুয়া গজা খাইয়াছে, তাহার মা তো সব কিছু খাইতেই পারে না, আর সেই বা নিজে কদিন খাইয়াছে। সুনীলের কাছে যাহা অন্যায়, তাহার কাছে সেটা কেমন করে অন্যায় হইতে পারে না? লেখাপড়া বড় একটা তাহার হয় না, সেসব এইসব করিয়াই বেড়ায়, ফলার খাওয়া, ছাদা বাঁধা, বাপের সঙ্গে শিষ্যবাড়ি যাওয়া, মাছ ধরা। সেই ছোট্ট ছেলে পটু জেলার পাড়ার কড়ি খেলতে গিয়ে সে বাবা মার মার খাইয়াছিল, সেসব বিষয়ে অপুর সঙ্গে। আজকাল সে আরও বড় হইয়াছে, মাথাতেও লম্বা হইয়াছে, বড় সময় সবসময় সে অপুদার সঙ্গে সঙ্গে ঘোরে। ওপাড়া হইতে এ পাড়ায় আসে শুধু অপুদার সঙ্গে খেলিতে, আর কাহারও সঙ্গে সে বেশি একটা মেশে না। তাহাকে বাঁচাইতে গিয়ে অপুদা যে জেলের ছেলেদের হাতে মার খাইয়াছিল, সে কথা সে এখনও বলে নাই। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাঠের নদীর তীরে, মাঠের নিচে ইচ্ছামতির ধারে কাঁচিকাটা খালের মুখে ছিপে খুব মাছ ওঠে। প্রায় সে এইখানটাতে গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার ভারী ভালো লাগে, একবারে নির্জন, দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকলমি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাকে বনের ছায় উলুবনের শ্যামলতায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। সেই ছেলেবেলার প্রথম কুঠির মাঠে আসার দিন হইতে এই মাঠ, বন, নদীর কিমোহ যে তাহাকে পাইয়া বসিয়াছে। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়ায় বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। মাছ হোক বা না হোক, যখনই ঘন বৈকালের ছায়া মাঠের ধারে খেজুর ঝোপের ডাসা খেজুরের গাছ ভরপুর হইয়া ওঠে, স্নিগ্ধ বাতাসে চারধার হইতে বউ কথা কও পাপিয়ার ডাক ভাসিয়া আসে, ডালে ডালে অভ্র আবির ছড়াইয়া সূর্যদেব সোনাডাঙ্গার মাঠের সেই ঠ্যাঙ্গারে বটগাছটার আড়ালে হেলিয়া পড়েন, নদীর জল কালো হইয়া যায়, গাংশালিকের দল কলরব করিতে করিতে বাসায় ফেরে, তখনই তাহার মন বিভোর হইয়া ওঠে। পুলক ভরা চোখে চারদিক চাহিয়া দেখে, মনে হয় মাছ না পাওয়া গেলেও রোজ রোজ সে এইখানটায় আসিয়া বসিবে, ঠিক এই বড় ছাতিম গাছটার তলাটাতে। মাছ প্রায়ই হয় না। স্বরের ফতনা স্থির জলে দণ্ডের পর দণ্ড নিবাত নিষ্কম্প দীপশিখার মতো অটল। এক স্থানে অতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না। সে এদিক ওদিক ছটফট করিয়া বেড়ায়, ঝোপের মধ্যে পাখির বাসা খোঁজে। ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়িল ফাতনা একটু একটু ঠুকরাইতেছে। ছিপ তুলিয়া বলে, দূর, কে এক মাছের ঝাঁক লেগেছে, এখানে কিছু হবে না। পরে সেখান হইতে ছিপ তুলিয়া একটু দূরে শ্যালদমের পাশে গিয়া টোপ ফেলে। জলটা গভীর কালো রঙে, মনে হয় বড় রুই কাতলা, এখনই টোপ গেলে আর কি। ভ্রম গুচিতে বেশি দের হয় না, স্বরের ফাতনা নির্বিকল্প সমাধির অবস্থা প্রাপ্ত হয়। এক একদিন সে এক একখানা বই সঙ্গে করিয়া আনে বসে। ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরেজি বই ও তাহার অর্থপুস্তক চাহিয়া লইয়াছে। ইংরেজি সে বুঝতে পারে না, অর্থপুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরেজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা ও সকল রকমের মহত্বের কাহিনী ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে ধরনের অনেকগুলি গল্প আছে। কোথাকার মুক্ত প্রান্তরে
একজন ভ্রমণকারী বিষম তুষারঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। অজানা মহাসমুদ্রে পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপে আমেরিকা আবিষ্কার করিলেন, এমনই সব গল্প। যে দুটি ইংরেজ বালক বালিকা সমুদ্র তীরে শৈলগাত্রে গাংচিলের বাসা হইতে ডিম সংগ্রহ করিয়া গিয়া বিপদগ্রস্ত হইয়াছিল, সে সাহসিনী বালিকা প্রাসকোভিয়া লুপকভ নির্বাসিত পিতার নির্বাসনদণ্ড প্রত্যাহার করিবার আশায় জনহীন তুষারাবৃত প্রান্তরের পথে সুদূর সাইবেরিয়া হইতে একা বাহির হইয়াছিল, তাহাদের যেন সে দেখিয়াই চিনতে পারে। স্যার ফিলিপ সিডনির ছোট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরে যায়। সুরেশকে গিয়ে জিজ্ঞাসা করে, সুরেশদা, এই গল্প তুমি জানো? বড় করে বলো না। সুরেশ বলে, ও জুটোফেনের যুদ্ধের কথা। অপু অবাক হয়ে যায়, কি সুরেশদা, জুটোফেন কোথায় সে? সুরেশ ওইটুকুর বেশি আর বলতে পারে না। মাসখানেক পরে একদিন মাছ ধরিতে গিয়ে একটা বড় সড়ো সরপুটি মাছ কি করিয়া তাহার ছিপে উঠিয়া গেল। লোপ পাইয়া সে জায়গাটি আর অপু ছাড়ে না। গাছের ডালপালা ভাঙিয়া আনিয়া বিছাইয়া বসে। ক্রমে বেলা যায়। নদীর ধারের মাঠে আবার এই অপূর্ব নীরবতা। ওপারের দেয়ারের মাঠের পাড়ে সুদূর প্রয়াসী সবুজ উলুবন কাশঝোপে কদম শিমুল গাছের মাথায় আবার তাহার শৈশব পুলকের শুভ মুহূর্তের প্রতি অতি পরিচিত পুরাতন সাথী বৈকালে মিলিয়ে মিশিয়ে যাওয়া রোদ। বঙ্গবাসীতে বিলাত যাত্রার চিঠির মধ্যে পড়া সেই সুন্দর গল্পটি তাহার মনে পড়ে। সেই সুরেশ দাদার ইংরেজি ম্যাপে ভূমধ্যসাগর কোথায় দেখিয়াছে, তারই ওপরে ফ্রান্স দেশ সে জানে। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে তখন বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসিয়াছে। দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারদিকের অরাজকতার লুটতরাজ। জাতির এই ঘোর অপমানের দিনে লোরেনের প্রদেশের অন্তঃপ্রতি এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা পিতার মেষপালক চড়াইতে যায়, আর মেষের দলকে ইতস্তত ছাড়িয়া দিহা নিভৃতে পল্লী প্রান্তরে তৃণভূমির ওপর বসিয়া সুনীল নয়নে দুটি আকাশের পানে তুলিয়া নির্জন দেশের দুর্দশা চিন্তা করে। দিনের পর দিন এইরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল, কে তাহাকে বলিতেছে, তুমি ফ্রান্সের রক্ষাকর্ত্রী, তুমি গিয়া রাজসৈন্য জড়ো করো, অস্ত্র ধরো, দেশের জাতির পরিত্রাণের ভার তোমার হাতে। দেবী তাকে উৎসাহদাত্রী দূর হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন। তারপর নবতেজোদ্দীপ্ত ফরাসি সৈন্যবাহিনীকে করিয়া শত্রুদলকে দেশ হইতে তাড়াইয়া দিল। কি করিয়া ভাবময়ী কুমারী নিজের অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইলেন, তারপর অজানাধ্য লোককে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়ায় মারিল, এই সকল কথাই সে আজ পড়িয়াছে। এই বৈকাল বেলাটাতে এই শান্ত নদীর ধারে গল্পটি ভাবিতে ভাবিতে কি অপূর্বভাবেই তাহার মন পূর্ণ হয়ে যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা সে তত ভাবে না, কিন্তু যে ছবিটি তাহার বারবার মনে আসে তাহা শুধু নির্জন প্রান্তরে চিরন্তকা বালিকা আর চারিধারে যদৃচ্ছ বিচরণশীল মেষদল, নিম্নে শ্যাম তৃণভূমি, মাথার ওপর মুক্ত নীল আকাশ, একদিকে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু, নিষ্ঠুরতা, জয়লালসা, দর্প, রক্তস্রোত, অপরদিকে এক সরল দিব্য ভাবময়ী নীল নয়না পল্লী বালিকা। ছবিটা তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। আরও ছবি মনে আসে, কত দূরে নীল সমুদ্র ঘেরা মার্টিনিক দ্বীপ, চারদিকের আখের ক্ষেত, মাথার ওপর নীল আকাশ, বহু বহু দূর শুধু নীল আকাশ আর নীল সমুদ্র, শুধু নীল আর নীল, আরও কত কি, তাহা যাহা বুঝেও বলা যায় না। ছিপ গুটাইয়া সে বাড়ির দিকে যাইবার জোগাড় করে। নদীর ধারে ধারে নতশীর্ষ বাবলা ও সাঁই বাবলার বন নদীর স্নিগ্ধ কালো জলে ফুলের ভার ঝরাইয়া দিয়াছে। সোনাডাঙ্গা মাঠের মাঝে ঠ্যাঙাড়ে বটগাছটার আড়ালে প্রকাণ্ড রক্তবর্ণ সূর্য হেলিয়া পড়িয়াছে, যেন কোন দেবশিশু অলকার জ্বলন্ত ফেনিল সমুদ্রে হইতে ফু দিয়া একটা বুদবুদ তুলিয়া খেলার ছলে আকাশে উড়াইয়া দিয়াছিল। এইমাত্র সেটা পশ্চিম দিগন্তে পৃথিবীর বন্যান্তরালে নামিয়া পড়িতেছে। পিছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল। সে জোর করিয়া হাত দিয়া ছাড়াইয়া দেখিল পটু। খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলে, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা। তারপর ভাবলাম তুই মাছ ধরতে এসেছিস, তাই এলাম। মাছ হয়নি একটাও না। চল বরং একখান নৌকা খুলে বেরিয়ে আসি। যাবি? কদমতলা সাহেবের ঘাটে অনেক দূরদেশ হইতে নৌকা আসে। গোলপাতা বোঝাই, ধান বোঝাই, ঝিনুক বোঝাই নৌকা সারি সারি বাঁধা। নদীতে জেলেদের ঝিনুকতলা নৌকায় বড় জাল ফেলিয়াছে। এই সময় প্রতি বৎসরই ইহারা
দক্ষিণ হইতে ঝিনুক তুলিতে আসে। মাঝ নদীতে নৌকায় বড় জোড়া দিয়ে দাঁড় করিয়া রাখে। অপু ডাঙায় বসিয়া দেখিতেছিল একজন কালো মতো লোক বারবার ডুব দিয়া ঝিনুক খুঁজিতেছে, আর অল্পক্ষণ পরে নৌকার পাশে বসিয়া হাতের থলি হইতে 2-4 খান কুড়ানো ঝিনুক বালিকাদার রাশি হইতে ছাকিয়া নৌকার খোলে ছুড়িয়া ফেলিতেছে। অপু খুশির সহিত পটুকে আঙুল দেখিয়া দেখাইয়া বলিল, দেখেছিস পটু, কতক্ষণ ডুব দিয়ে থাকে? আয় গুনে দেখি, 1-2 করে। পারিস তুই ততক্ষণ ডুবে থাকতে? নদীর দুর্বাঘাস মোড়া তীরটি চালু হইয়া জলের কিনারা পর্যন্ত নামিয়া গিয়াছে। এখানে ওখানে বোঝাই নৌকায় খোঁটা পোতা নোঙর ফেলা। ইহারা কত দেশ হইতে আসিয়াছে, কত বড় নদী খাল পার হইয়া বড় বড় নোনা গাছের জোয়ার ভাটা তুফান খাইয়া বেড়ায়। অপর ইচ্ছা করে মাঝিদের কাছে বসিয়া সেসব দেশের গল্প শুনে। তাহার কেবল নদীতে নদীতে সমুদ্রে সমুদ্রে বেড়াইতে ইচ্ছা হয়, আর কিছু সে চায় না। সুরেশের বইখানাতে নানা দেশের নাবিকদের কথা পড়িয়া অবধি ওই ইচ্ছাই তাহার মনে প্রবল হইয়া উঠিয়াছে। পটুও সে নৌকার কাছে গিয়া দর করে, ও মাঝি, এই গোলপাতার এক পাটি কি দর? তোমার এই ধান নৌকা কোথাকার? ও মাঝি, ঝালকাঠির? সে কোন দিকে? এখান থেকে কত দূর? পটু বলিল, অপুদা চল, তেঁতুলতলার ঘাটে একখানা ডিঙি দেখি, একটু বেরিয়ে আসি চল। দুজনে তেঁতুলতলার ঘাট হইতে একখানা ছোট ডিঙি খুলিয়া লইয়া তাহাকে এক ঠেলা দিয়া ডিঙির ওপর চড়িয়া বসিল। নদী জলের ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে। কলমি শাকের দামে জলপিপি বসিয়া আছে। চরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিংড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আঁঠি বাঁধিতেছে। চালদপতার বাঁকে তীরবর্তী ঘন ঝোপে গাংশালিকের দান কলরব করিতেছে। পড়ন্ত বেলায় পূর্ব আকাশের গায়ে নানা রঙের মেঘস্তূপ। পটু বলিল, অপুদা একটা গান কর না, সেই সেদিনের গানটা। অপু বলিল, সেটা না, বাবার কাছে সুর শিখে নিয়েছি একটা খুব ভালো গানের, সেইটে গাইব। আর একটু এদিক ওদিক তাকিয়ে গিয়ে বলে, এখানে ডাঙায় সব লোক রয়েছে, দেখছিস নে? এখানে না। তুই ভারী লাজুক অপুদা, কোথায় লোক রয়েছে কত দূর, আর তোর গান ভাইবে দূর দূর সেইটা। খানিক্ষণ গিয়ে অপু গান শুরু করে। পটু বাঁশের চটার বইটাখানা তুলিয়া লইয়া নৌকার গলুইয়ে চুপ করে বসিয়া এক মনে শোনে। নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতের আপনা আপনি ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লাডাঙার বড় বাঁকের দিকে চলে। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিল। অপু এবার বাহিতেছিল। নৌকা কম দূরে আসে নাই, লাভাঙার ভাগটা নজরে পড়িতেছিল এর মধ্যে। হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলে, অপুদা দেখ কিরকম মেঘ উঠছে, এখনই ঝড় হলো বলে, নৌকা ফেরাবি? অপু বলিল, হোকগে ঝড়, ঝড়েই তো নৌকা বাইতে গান গাইতে ভালো লাগে, চল আরও যাই। কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল। তাহার কালো ছায়া নদীজল ছাইয়া ফেলিল। পটু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল। অনেক দূরে শোঁ শোঁ রব উঠিল। একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল। ঠান্ডা হাওয়া বহিল, ভিজা মাটির গন্ধ ভাসিয়া আসিল। পাখাওয়ালা আকুন্দের বীজ মাঠের দিক হইতে অজস্র উড়িয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া দোলাইয়া ভাঙিয়া ভীষণ কালবৈশাখীর ঝড় উঠিল। নদীর জল ঘন কালো হইয়া উঠিল। তীরের সাঁইবাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পলাইল। অপুর বুক ফুলিয়া উঠিল। উৎসাহ উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিধারে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটু কোচার কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিয়া বাতাস বাঁধিয়া সেখানা ফুলিয়া উঠিল। পটু বলিল, বড্ড মুখর বাতাস অপুদা, সামনে আর নৌকা যাবে না, কিন্তু যদি উল্টে যায়, ভাগ্যি সুনীলকে সঙ্গে করে আনিনি। অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না, সেদিকে তাহার কান ছিল না, মনও ছিল না। সে নৌকায় গলুইয়ে বসিয়া এক দৃষ্টে ঝটিকা ক্ষুব্ধ নদী ও আকাশের দিকে চাহিয়াছিল। তাহার চারদিকে কালো নদীর পরিনর্তনশীল জল, উড়ন্ত বকের দল, ঝোড়ো মেঘের রাশি, দক্ষিণ দেশের মাঝিদের ঝিনুকের স্তূপগুলো, স্রোতে ভাসমান কচুরিপানার দাম, সব যেন মুছিয়া যায়। নিজেকে সে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করে। কলিকাতা হইতে তাহার জাহাজ ছাড়িয়াছে, বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপ পিছনে ফেলিয়া সমুদ্র মাঝের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া সিংহল উপলকে শ্যামসুন্দর নারকেল বনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া
নতুন দেশের নব নব দৃশ্য পরিবর্তনের মধ্য দিয়া চলিয়াছে। এই ইছামতির জলের মতোই কালো, গভীর, ক্ষুব্ধ, দূরের সে অদেখা সমুদ্রবৃক্ষ। এই রকম সবুজ ভঞ্জ আরব সমুদ্রের সে দ্বীপটাতেও। সেখানে এইরকম সন্ধ্যার গাছতলায় বসিয়া এডেন বন্দরে সেই বিলাতযাত্রী লোকেদের মতো সে রূপসী আরবী মেয়ের হাত হইতে এক গ্লাস জল চাহিয়া লইয়া খাইবে। চালতাপোতার বাঁকের দিকে চাহিলে খবরের কাগজের বর্ণিত জাহাজের পিছনে সেই উড়নশীল জলচর পক্ষীর ঝাঁককে সে একবার স্পষ্ট দেখিতে যেন পায়। সে ওই সব জায়গায় যাইবে, ওই সব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করিবে, বড় সওদাগর হইবে, অনবরত দেশে বিদেশে সমুদ্রে ঘুরিবে, বড় বিপদের মুখে পড়িবে। চীন সমুদ্রের মধ্যে আজিকার এই মন মাতানো কালবৈশাখী ঝড়ের মতো বিষম ঝড়ে তাহার জাহাজ ডুবো হইলে আমার অপূর্ব ভ্রমণ এ পঠিত নবিকদের মতো সেও জালিবোটে পড়িয়া ডুবো জাহাজের গায়ে লাগিয়া গুগলি শামুক পুরাইয়া খাইতে অকুল দরিয়া পড়িবে। সেই যে মাধবপুরের গ্রামের বাঁশবনের মাথায় তুতে রঙের বেলাভূমি, নারকেলগুঞ্জ, আগ্নেয়গিরি, তুষারাবর্ষী প্রান্তর, জেলেখা, সরজু, গ্রেস, ডার্লিং, জুটফেন, বটগার, নির্জন প্রান্তরে চিন্তারতা লোরেনের সেই নীলনয়না পল্লীবালা জোয়ান, আরও কত কি আছে। তাহার টিনের বাক্সের বই দুখানা, রানুদিদিদের বাড়ির বইগুলো, সুরেশ দাদার কাছে চাহিয়া লইয়া বইখানা, পুরাতন বঙ্গবাসী কাগজেরগুলো বৈশ্ববিদেশী তার কথা তাহাকে বলে। সেসব দেশে কোথায় কাহারা যেন তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সেখান হইতে তাহারাও ডাক আসিবে, একদিন সেও যাইবে। এ কথা তাহার ধারণায় আসে না কতদূর সে সব দেশ, কে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাহা সম্ভব হইবে। আর দিন কতক পরে বাড়ি ঠাকুর পুজো করিয়া যাহাকে সংসার চালাইতে হইবে, রাত্রিতে যাহার পরিবার তেলের জন্য মায়ের বকুনি খাইতে হয়, অত বৎসর পর্যন্ত যে স্কুলের মুখ দেখল না, ভালো কাপড় ভালো জিনিস যে কাহাকে বলে সে জানে না, সেই মূর্খ অখ্যাত অসহায় সম্পদহীন পল্লী বালককে বৃহত্তর জীবনের আনন্দ যজ্ঞে যোগ দিতে কে আহ্বান করিবে? এসব প্রশ্ন মনে জাগিলে হয়তো তাহার তরুণ কল্পনার রথবেগ, তাহার আশা ভরা জীবন পথের দুর্বার মোহ, সকল ভয় সকল সংশয়কে জয় করিতে পারিত। কিন্তু এই সকল কথা তাহার মনেই ওঠে না। শুধু মনে হয় বড় হইলেই সব হইবে, অগ্রসর হইলেই সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে। এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র। সে বড় হইলে, সুযোগ পাইলে দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে। সে জগৎ জানার, মানুষ চেনার দিগ্বিজয় যাইবে। রঙিন ভবিষ্যৎ জীবন স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না, ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছে। সে তেঁতুলতলার ঘাটে ডিঙি পড়িতেই তাহার চমক বাঁধে। নৌকা বাঁধিয়া পটুর আগে সে বাঁশবনের পথে উল্লাসে শীষ দিতে বাড়ির দিকে চলে যায়। সেও তাহার মা ও দিদির মতো স্বপ্ন দেখিতে শিখিয়াছে। আসলে কিন্তু অপু ঘুমায় নাই, সে জাগিয়াছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যেসব কথাবার্তা হইতেছিল সেসব শুনিয়াছে। তাহারা এদেশের বাস উঠাইয়া কাশী যাইতেছে। এদেশ অপেক্ষা কাশীতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল। সে দেশে সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে, জিনিসপত্র সস্তা। তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব সোনার দেশে কখনো কাহারও অভাব নাই, দুঃখে এ দেশে 12 মাস লাগিয়াই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ যাইতে পারিলে আজই যায়, একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। গঙ্গানন্দপুরের সিদ্ধেশ্বরী ঠাকুরের বাড়িতে সর্বজয়ার পূজা মানত ছিল। ক্রোশ 3 দূরে কে পূজা দিতে যায়, এই জন্য এ পর্যন্ত মানত শোধ হয় নাই। এবার এদেশ হইতে যাইবার পূর্বে পূজা দিয়া যাওয়া দরকার, কিন্তু খুঁজিয়া লোক মিলিল না। অপু বলিল সে পূজা দিয়া আসিবে ও ওই গ্রামে তাহার পিসিমা থাকেন, তাহার সহিত কখনো দেখাশোনা হয় নাই, অমনি দেখা করিয়া আসিবে। তাহার মা বলিল যা বকিস নে, তুই একলা যাবি বই কি, এখান থেকে প্রায় 4 ক্রোশ পথ। অপু মায়ের সঙ্গে তর্ক শুরু করিল, আমি বুঝি সারাব্রহ্ম এরকমই বাড়িতে বসে থাকবো, যেতে পারবো না কোথাও? আমার বুঝি চোখ নেই, কান নেই, পা নেই? সব আছে, উনি একলা যাবেন সেই গঙ্গানন্দপুর, বড় সাহসী পুরুষ কিনা। অবশেষে কিন্তু অপুর
নির্বদিশায় চেয়ে তাহাকেই পাঠিতে হইল। সোনাডাঙ্গা মাঠের বুক চিরিয়া উঁচু মাটির পথ, পথের দুধারে মাঠের মধ্যে শুধুই আকন্দ ফুলের বন। দীর্ঘ শ্বেতাভ ডাঁটাগুলি ফুলের ভারে নত হইয়া দুর্বাঘাসের ওপর লুটাইয়া পড়িয়াছে। পথে কোনো লোক নাই, দুপুরের অল্পই দেরি আছে। গাছপালার ছায়া ছোট হইয়া আসিতেছে, অপুর খালি পায়ে বেলেমাটির তাত লাগিতেছিল, তাহাতে বেশ আরাম হয়। পথের ধারের বনঝোপে কিসি ফুল ফুটিয়াছে, সাইমবলা গাছের নতুন ফোটা ফুলের শীর্ষ সূর্যের দিকে মুখ ফেরাইয়া আছে। ছোট এরকমের গাছে রাঙা রাঙা বন্ডমূরের মতো কি ফল অজস্র পাকিয়া টুকটুক করিতেছে। মাটির মধ্য হইতে কেমন রোদ পোড়া সোদা সোদা গন্ধ বাহিরে হইছে। সে মাঝে মাঝে নিচু হইয়া ঝোপের মধ্যে থেকে খুঁজিয়ে খুঁজিয়ে বৈচি ফল তুলিয়া হাতে সেলাই করা রাঙা সাটিনের জামাটার দুপকেট ভর্তি করিয়া লইতেছিল। যাইতে যাইতে তার মোহন পুলকে ভরিয়া উঠিল। সে কাহাকেও বলিতে পারে না সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদ পোড়া গন্ধটা, এই ছায়া ভরা দুর্বাঘাস, সূর্যের আলো মাখানো পাট, পথ, গাছপালা, পাখি, বনঝোপ, ওই দোলানো ফল ফুলের থলো, আলকুশি, বনকলমি, নীল অপরাজিতা। ঘরেতে থাকিতে তাহার মোটেও ইচ্ছা হয় না। ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে, খোকা তুমি শুধু শুধু পথে ঘুরিয়া বেড়াও, তাহা হইলে এরকম বনফুল ঝুলানো ছায়াচ্ছন্ন ঝোপের তলা হইতে ঘুঘু ডাকা দূর বনের মধ্যে চোখ তাকিয়া এরকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটি হাঁটে। মাঝে মাঝে হয়তো বাঁশবনের কঞ্চির ডালে ডালে সরসর শব্দ, বৈকালের রোদে সোনার সিন্দুর ছড়ানো আর নানা রং বেরঙের পাখির গান। অপুর শৈশব কাটিতেছিল এই প্রকৃতির সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে। এক ঋতু কাটিয়া অন্য ঋতু পড়িয়া গাছপালায়, আকাশে বাতাসে, পাখির কাকলিতে তাহার বার্তা বটে। ঋতুতে ঋতুতে ইছামতির নবনব পরিবর্তনশীল রূপ সম্বন্ধে তাহার চেতনা জাগ্রত হইয়া উঠিয়াছিল। কোন কোন ঋতু গাছপালার জলে স্থলে শূন্যে ফুলে ফলে কি পরিবর্তন ঘটায় তাহা সে ভালো করিয়া চিনিয়া ফেলিয়াছে। ইহাদের সহিত এই ঘনিষ্ঠ যোগ সে ভালোবাসে, ইহাদের ছাড়া সে জীবন কল্পনা করিতে পারে না। এই বিরাট অপরূপ ছবি চোখের ওপর রাখিয়া সে মানুষ হইতেছিল। গ্রীষ্মের খরতাপ ও গুমটের অবসানে সারা দিকচক্রবাল হইয়ে ঘুরিয়া জহন নীল মেঘসজ্জার গম্ভীর সুন্দর রূপ, অন্তবেলার সোনাডাঙ্গার মাথার উপরকার আকাশে কত বর্ণের মেঘের খেলা, ভাদ্রের শেষে ফুটন্ত কাশফুলের মেলার মাধবপুরের দূর প্রসারিত চর, চাঁদনি রাতে জ্যোৎস্না জলের খুপড়ি কাটা বাঁশবনের তলা। অপুর স্ফুটনমুখ কৈশোরের সতেজ আগ্রহ ভরা অনাবিল মনে চুপি চুপি তাহার কানে অমৃতের দীক্ষামন্ত্র শুনাইয়াছিল। অপু কখনো জীবনে এ শিক্ষা বিস্তৃত হয় নাই। চিরজীবন সৌন্দর্যের পূজারী হইবার ব্রত নিজের অলক্ষিতে মুক্তরূপা প্রকৃতি তাহাকে ধীরে ধীরে গ্রহণ করিতেছিলেন। নাতিডাঙ্গার বাঁড়ে কাহারা মাছ ধরিয়াছে, সে খানিক্ষণ দাঁড়িয়া দেখিল গ্রামের মধ্যে একটা কানা ভিখারি একতারা বাজাইয়া গান গাহিয়া ভিক্ষা করিতেছে। ও গান তো অপু খুব জানে, মাঝে মধ্যে গাহিয়াছে কতবার। বৈষ্ণব দাদু গানটা খুব ভালো গায়। হরিশপুরের মধ্যে ঢুকিয়া পথের ধারে একটা ছোট্ট চালাঘরের পাঠশালা বসিয়াছে। ছেলেরা সুর করিয়া নামতা পড়িতেছে, সে দাঁড়াইয়া শুনিতে লাগিল। গুরুমশাইয়ের বয়স বেশি নয়, তাহাদের গায়ের প্রসন্ন গুরুমশাইয়ের চেয়ে অনেক কম। আর এক কথা তাহার বারবার মনে হইতেছে যে সেই যে এত বড় হইয়াছে, আর ছোট নাই, ছোট থাকিলেই বা কি একামাকে তাকে ছাড়ি দিত? এখন কেবলই চলা, কেবলই সামনে আগাইয়া যাওয়া। তাহা ছাড়া আসছে মাসের এই দিনটাতে তাহারা কত দূর, কোথায় চলিয়া যাইবে, কোথায় সেই কাশি সেখানে। বৈকালের দিকে গঙ্গানন্দপুরে গিয়া পৌঁছাইল। পাড়ার মধ্যে পৌঁছাইতেই কোথা হইতে রাজ্যের লজ্জা তাকে এমন পাইয়া বসিল যে সে কোনো দিকে চাহিতেই পারে না। কায়ে ক্লেশে সম্মুখের দৃষ্টি রাখিয়া কোন রকমে সে পথ চলিতে লাগিল। তাহার মনে হইল সকলেই তাহার দিকে চাহিতেছে। সে যে আজ আসিবে তাহা যেন সকলেই জানে। হয়তো ইহারা এতক্ষণ মনে মনে বলিতেছে, এই সেই যাচ্ছে, দেখ দেখছে। সে যে পুটলির ভিতর বাঁধিয়া নারিকেল নাড়ু লইয়া যাইতেছে তাহাও যেন সকলে জানে। তাহার পিসেমশাই কুঞ্জ চক্রবর্তীর বাড়িটা কোন দিকে, এ কথাটা পর্যন্ত সে কাহাকে জিজ্ঞাসা করিতে পারিল না। অবশেষে এক বুড়িকে নির্জনে পাইয়া তাহাকেই জিজ্ঞাসা করাতে সে বাড়ি দেখাইয়া দিল। বাড়িটার সামনে পাঁচিল ঘেরা। উঠানে ঢুকিয়া সে কাহারও সাক্ষাৎ পাইল না। দু একবার কাশিল, মুখ দিয়া কথা বাহির হয় সত্য কি। কতক্ষণ সে চৈত্র মাসের খররুদ্র বাহিরের উঠানে দাঁড়াইয়া থাকিত ঠিকানা নাই। কিন্তু খানিকটা পরে একজন 18-19 বছরের শ্যামবর্ণ মেয়ে কি কাজে বাহির আসিয়া রোয়াকে পা দিতেই দেখিল দরজার কাছে কাহাদের একটা অপরিচিত প্রিয় দর্শন বালক পুটলি হাতে
লজ্জাকুণ্ঠিতভাবে দাঁড়াইয়া আছে। মেয়েটি বিস্মিতভাবে বলিল, তুমি কে খোকা, কোথা হতে আসিছ? অপু আনাড়ির মতো আগাইয়া আসিয়া অতি কষ্টে উচ্চারণ করিল, এই আমার বাড়ি নিশ্চিন্দপুরে, আমার নাম অপু। তাহার মনে হইতেছিল না আসলেই ভালো হইত, হয়তো তাহার পিসিমা তাহার এরূপ অপ্রত্যাশিত আগমনে বিরক্ত হইবে, হয়তো ভাবিবে কোথা হইতে আবার এক আপদ আসিয়া জুটিল। তাহা ছাড়া কে জানিত আগে যে অপরিচিত স্থানে আসিয়া কথাবার্তা কওয়া এত কঠিন কাজ, তার কপাল ঘাম উঠে। কিন্তু মেয়েটা তখনই ছুটিয়া আসে তাহার হাত ধরে মহা আদরে রোয়াকে উঠাইয়া লইয়া গেল। তাহার মা বাবা কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করিল, তাহার চিবুকে হাত দিয়া কত আদরের কথা কহিল। দিদিকে সে কখনো দেখে নাই, তবু দিদির নাম করিয়া খুব দক্ষ করিল। নিজের হাতে তাহার গায়ের জামা খুলিয়া হাত মুখ ধোয়াইয়া শুকনা গামছা দিয়া মুছাইয়া তাড়াতাড়ি এক গ্লাস চিনির শরবত করিয়া আনিল। পিসি বলিতে সে যাহা ভাবিয়াছিল তাহা নয়, অল্প বয়স, রাজির দিদির চেয়ে একটু বড়। তাহার পিসিও তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছে। জ্ঞাতি সম্পর্কের ভাইপাটি দেখিতে এত সুন্দর বা এত অল্প বয়সের পিসি বোধহয় ইতিপূর্বে জানিত না। তাই পাশের বাড়ি হইতে একজন প্রতিবেশিনী আসিয়া অপুর পরিচয় জিজ্ঞাসা করিলে সে একটু গর্বের সহিত বলিল, আমার ভাইপো, নিশ্চিন্দপুর বাড়ি, খুড়তুতো ভাইয়ের ছেলে, সম্পর্ক খুবই আপন, তবে আসা যাওয়া নেই। তাই পরে সে পুনরায় গর্বের চোখে অপুর দিকে চাহিয়া বলে, ভাবটা দেখো, এই দেখো আমার ভাইপোর কেমন রাজপুত্রের মতো চেহারা, এখন বোঝো কি ধরে কি বংশের মেয়ে আমি। সন্ধ্যের পর কুঞ্জ চক্রবর্তী বাড়ি আসিল। পাকশিটে মারা চোয়ারের চেহারা, বয়স পরিবার উপায় নাই। তাহার পিসিকে দেখিয়া তাহার যেমন লজ্জা পাইয়াছিল, পিসমশাইকে দেখিয়া তার তেমনই ভয় হইল। ছেলেবেলায় সে যে প্রসন্ন গুরুমশাইয়ের কাছে পড়িত, তেমনই যেন চেহারাটা। মনে হইল এ লোক যেন এখনই বলিতে পারে, বড্ড ঝেঁটা ছেলে তো তুমি। পরদিন সকালে উঠিয়া অপু পাড়ার পথে এদিক ওদিকে একটু ঘুরিয়া আসিল। চারিদিক জঙ্গলে ভরা, ফাঁকা জমি, দুর্বাঘাস প্রায় নেই এমন জঙ্গল। এই একটা বাড়ি, আবার বন ঘেরা সুরিপথ বাহিয়া গিয়া আবার দূরে একটা বাড়ি। অনেক সময় লোকের বাড়ির উঠানের ওপর দিয়া পথ। তাহার বয়সী দু চারজনকে খেলা করিতে দেখিল বটেলে, কিন্তু সকলেই তাহার দিকে এমন হাঁ করিয়া চাহি রইল যে তাহাদের সঙ্গে আলাপ করিবার চেষ্টা করা দূর, তাহাদের কথা সে মুখের দিকে চাহিতেই পারিল না। পিসির বাড়ির দিকে ফিরিবার সময়ও বিপদ। এরূপ সকালে মার কাছে সে চিড়া, মুড়ি, নাড়ু বা বাসি ভাত খাইয়া থাকে। এখানে কি দেবে উহারা? কাল তো রাত্রে ভাত খাইবার সময় দুধের সঙ্গে সন্দেশ কিনিয়া আনিয়া দিয়াছে। আর যদি সে এখনই ফেরে, তবে হয়তো উহারা ভাবিবে ছেলেটা ভারী পেটুক, খাইবার লোভে তো সকালে বাড়ি ফিরিল। রোজ রোজ খাওয়া কি ভালো? এখন সে কী করিবে? না, বাড়ি ফিরবে না, আরও খানিক পথে ঘুরিয়া একেবারে সেই ভাত খাওয়ার সময় একটু আগে বাড়ি যাইবে। অপরিচিত জায়গায় এতক্ষণ কোথায় সে থাকে? পায়ে পায়ে সে অবশেষে বাড়িতেই আসিয়া পৌঁছাইল। একটা 6-7 বছরের মেয়ে একটা কাঁসার বাটি হইতে বাড়ি ঢুকিয়ে বুটন দিয়ে ডাকিয়া বলিল, নাওদের যে টুকমা, আর একটু দেবে মোড়ে। অপুর পিসিমা ঘরের উঠান হইতে বলল, কে রে গুলকি? না, ওবেলা রাঁধবো, এসে নিয়ে যাস। গুলকির বাটি নামাইয়া রোয়াকের ধারে দাঁড়িয়ে রইল। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, ছেলেদের মতো চুলের খাটো, ময়লা কাপড় পরনে, মাথার তেল নেই, রং শ্যামবর্ণ। অপুর দিকে চাহিয়া কি বুঝিয়া একবার ফিক করিয়া হাসিয়া সে বাটি উঠাইয়া চলিয়া গেল। অপু জিজ্ঞাসা করিল, মেয়েটা কাদের পিসিমা? তাহার পিসিমা বলিল, কে গুলকি? ওদের বাড়ি এখানে না, ওর মা বাবা কেউ এখানে নেই। নিবারণ মুখুজ্জের বাড়ি, এই যে বাড়ি পাশের বাড়ি, ওদের দূর সম্পর্কে জেঠি সেখানেই থাকে। পরদিন পাড়ার একটা ছেলে আসিয়া যাচিয়া তাহার সঙ্গে ভাব করিল ও সঙ্গে করিয়া গ্রামের সকল পাড়া ঘুরাইয়া দেখাইতে লাগিল। বাড়ি যাইবার পথে দেখিল সে অনাথা মেয়ে গুলকি পথের ধারে পা ছড়াইয়া এক বাটি বসিয়া কি খাইতেছে। তাহাকে দেখিয়া তাড়াতাড়ি আঁচল গুটাইতে গেল এবং আঁচল হইতে একরাশ আধ ফাঁকা বকুল ফল। অপু ইতিমধ্যে পিসিমার কাছে তাহার আরও পরিচয় লইয়াছে। নিবারী মুখুজ্জের বউ ভালো ব্যবহার করে না, লোক ভালো নয়। পিসিমা বলিতেছিল, জেঠি তো নয়, যেন রণচণ্ডী, কতদিন খেতেও দেয় না, এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়। নিজের পুষ্টি 7 ঘণ্টা, তাদেরই জোটে না, তাই আবার পর। গুলকিকে দেখিয়া তাহার মোটেও লজ্জা হয় না। ছোট একটুকু মেয়ে, কেউ নেই, তাহার সঙ্গে ভাব করিতে অপুর বড় ইচ্ছা হয়। সে কাছে গিয়া বলিল, আঁচলে কি লুকোচ্ছিস দেখি খুকি। গুলকি হঠাৎ আঁচল গুটাইয়া লইয়া ফিক করিয়া হাসিয়া নিচু হইয়া ছুটিয়া গেল। তাহার কাণ্ড দেখিয়া অপুর হাসি পাইল। ছুটিবার সময় গুলকির আঁচলের বকুল ফল পড়িতে পড়িতে চলিয়াছে। সেগুলি সে কুড়াইতে কুড়াইতে বলিয়ে, পড়িয়া গেল, সব পড়ে গেল, নিয়ে যা তোর বকুল। ওফ খুকি, তোর কিছু বলবো না খুকি। গুলকি ততক্ষণে উধাও হইয়াছে।
পুকুরে স্নান সারিয়া আসিয়া সে বসিয়া আছে, এমন সময় দেখিতে পাইল খিড়কি দরজার আড়াল হইতে গুলকি একবার একটুখানি করিয়া উকি মারিতেছে, আর একবার মুখ লুকাইতেছে। তাহার সহিত চোখাচুকি হওয়াতে গুলকি ফিক করিয়া হাসিয়া ফেলিল। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, দাঁড়া, তোকে ধরছি এবার, বলে সে খিড়কি দরজার দিকে ছুটিল। গুলকি আর পিছন দিকে না চাহিয়া পথ বাহিয়া সোজা পুকুর পাড়ের দিকে ছুট দিল। কিন্তু অপুর সঙ্গে পারিবে কেন? নিরুপায় দেখিয়া দাঁড়াইয়া পড়িয়া অপু তাহার ঝাঁকড়া চুলগুলা মুঠায় চাপিয়া ধরিয়া বলিল, বড় ছুটতেছিলি যে, আমার সঙ্গে ছুটে পারবি ফুকি? গুলকির প্রথম ভয় হইয়াছিল বুঝিবা তাহাকে মারিবে, কিন্তু অপু চুলের মুঠে ছাড়িয়া দিয়া হাসিয়া ফেলায় সে বুঝিল এরকম একটা খেলা। সে তাহার মুখের দিকে তাকিয়া আবার হাসিয়া ফেলিল। অপুর বড় দয়া হইল। তাহার মুখের দিকে হাসিতে এমন একটা আভাস ছিল যাহাকে অপু মনে হইল প্রাণ তাহার সঙ্গে ভাব করিতে চায়, খেলা করিতে চায়, কিন্তু ছেলে মানুষ কথা কহিতে জানে না বলিয়া এইরূপ উকিঝুঁকি মারিয়া ফিক করিয়া হাসিয়া দৌড়া পালায়। তাহার ইচ্ছা প্রকাশ করিতেছে, অন্যরকম ইহার জানা নেই। এ যেন ঠিক তাহার দিদি। এই বয়সে দিদি যেন এইরকমই ছিল, এইরকমই কুল বেল বইচি বাঁধিয়া আপন মনে ঘুরে বেড়াতো। কেহ বুঝিত না, কেহ দেখিত না এইরকম পেটু, এরকম বুদ্ধিহীন ছোট মেয়ে। অপু ভাবিল, এর সঙ্গে কেউ খেলা করে না, একে নিয়ে একটু খেলা করি। আয়, বাবা মা হারা দুঃখী মেয়ে আপন মনে বেড়ায়। সে গুলকি চুলের মুঠে ছাড়াইয়া দিয়া বলল, খেলা করবি খুকি? চল ওই পুকুরের পাড়ে। না, এক কাজ কর খুকি, আমি তোকে ধরবো, আর তুই ছুটে যাবি ওই কাঁঠাল গাছটা বুড়ি। আয়। মুঠা ছাড়াইয়া দিতে গুলকি আর না দাঁড়াইয়া আবার নিচু হইয়া দৌড় দিল। অপু চাটাইয়া বলিল, আচ্ছা যা যা দেখি কদ্দূর যাবি, ঠিক তোকে ধরে নেব। আচ্ছা ওই গেলি তো, ওই দেখ, বলিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া সে এক দৌড় দিল। গুলকি পিছন থেকে চাহিয়া অপুকে দৌড়াতে দেখিয়া প্রাণপণে যতটুকু তাহার ক্ষুদ্র শক্তিতে কুলায় দৌড়াবার চেষ্টা করিল, কিন্তু অপু একটুখানি ছুট দিয়াই তাহাকে ধরিয়া ফেলিল। ভারী ছুটতে শিখেছিস খুকি না? তা তুই কি আমার সঙ্গে পারবি? চল, চৌকিদার খেলা করবি। তুই হবি চোর, এই কাঁঠাল পাতা চুরি করে পালাবি, বুঝলি? আর আমি হব চৌকিদার, তোকে ধরবো। গুলকির মুখে হাসি আর ধরিতেছিল না। হয়তো সে এতক্ষণ মনে মনে চাহিতেছিল এই সুন্দর ছেলেটার সঙ্গে ভাব করিতে। মাথা নাড়িয়া আশ্বাস দিবার সুরে বলিল, কাইবিচি নেবে? মনি অপু ভাবিল, চাষার গ্রামে থাকিয়া সেই সব কথা শিখিয়াছে, তাহাদের গ্রামে কেমন গোয়ালা ও সদগোপের ছেলেমেয়েরা কথা বলে তেমনই। দুপুরবেলা তাহার পিসিমা ডাকিলে পিছন পিছন গুলকি আসিল। অপুর খাওয়া হইয়া গেলে তার পিসিমা জিজ্ঞেস করিল, ভাত খাবি গুলকি? অপুর পাতে বস, মোচার ঘণ্ট আছে, ডাল দিচ্ছি। অপু ভাবিল, আহা, ও খাবে জানলে দুখানা মাছ ওর জন্য রেখে দিতাম। গুলকি দ্বিরুক্ত না করিয়া নির্লজ্জভাবে খাইতে বসিল। অনেকগুলি ভাত চাহিয়া লইয়া ডাল দিয়া ফেকলো মাখিল। পরে অনেকক্ষণ বসিয়া অত ভাত না খাইয়া পারিয়া পাতের পাশে রাশিকৃত ঠেলিয়া রাখিল। তবুও উঠিবার নাম করে না। অপর পিসিমা আসিয়া বলিল, আর খেতে হবে না গুলকি, হাঁসফাঁস করছিস নে, ওঠ, কত ভাত নিয়ে দেখলি ফেল, তোর কারণে দৃষ্টি। খিদে পরে বলিস জেঠিমা কাণ্ড দেখো, এতখানি বেলা হয়েছে, কাঁচা মেয়েটা ভাত খেতেও ডাকে না, হলোই বা পর, তা বলে তো কচি। শনিবার সিদ্ধেশ্বরী মন্দিরেও পুজো দিতে গেল। আচার্য ঠাকুর খুব লম্বা সাদা দাড়ি, বুকের ওপর পড়িয়াছে, বেশ চেহারা। তাহার বিধবা মেয়ে বাপের সঙ্গে সঙ্গে আসে, পূজার আয়োজন করিয়া দেয়, বাপকে খুব সাহায্য করে। মেয়েটা বলিল, 4 পয়সা দক্ষিণে কেন খোকা? এতে তো হবে না, বারের পুজোতে 2 আনা দক্ষিণে লাগবে। অপু বলিল, আমার মা তোই 4 পয়সাই দিয়েছে মোটে, আমার কাছে তো নাই। মেয়েটা খান করে কলা মূলা বাছিয়া একখানা পাতায় মুড়িয়া তাহার হাতে দিয়া বলিল, ঠাকুরের প্রসাদ এতে রইল, বেলপাতা সিঁদুরও দিলাম, বাড়ির মেয়েদের দিও। অপু ভাবিল, বেশ লোকেরা, আমার যদি পয়সা থাকতো আরও 2 পয়সা দিতাম। পিসিমা বাড়ি ফিরিয়া সে বাড়ির বাহিরের রোহাকে জ্যোৎস্নার আলোতে বসিয়া পিসিমার সাথে পূজার গল্প করিতেছে। পাশে গুলকিদের বাড়িতে হঠাৎ গুলকির সরু গলায় আকাশ ফাটানো চিৎকার শোনা গেল, ওরে জেঠি, অমন করে মেরো না, ওরে ব্যাপারে, ও জেঠি, মোর পিঠ পেটে রক্ত পড়ছে, মেরো না জেঠি। সঙ্গে সঙ্গে একটা কর্কশ গলার চিৎকার শোনা গেল, হারামজাদি বদমায়েশ, চৌড়িদের বাড়ি গিয়েছে নেমন্তন্ন খেতে, এমনি তোমার নোলায় যদি আমি আজ হাতা পুড়িয়ে না ছেঁকা দিই, তো লোকের বাড়ি খেয়ে এসে বেড়াবে, আর শতকারে চোখের মাথা খেয়ে দেখতে পায় না, বলে কিনা খেতে দেয় না, আপদ বেলায় কোথাকার, বাড়িতে তোমার খেতে দেয় না, না আজ তোমার হচ্ছে। অপর পিসিমা বলিল, দেখছো, ঠেস দিয়ে কথা শুনিয়ে শুনিয়ে বলছে, সত্যি কথা বললে লোকের সঙ্গে আর ভাব থাকে না, তা বলেই তুমি খারাপ। অপুর মনটা আকুলি বিকুলি করিতেছিল, চোখের জলে গলা আড়ষ্ট হইবার দরুন কোনো কথা মুখ দিয়ে বাহির হইল না। পরদিন সন্ধ্যায় কিছু আগে আহারাদি সারিয়া অপু গোয়ালপাড়ার দিকে চলিল। আগের দিন তাহার পিসেমশাই ঠিক করিয়া দিয়াছে, এই গ্রামের মধ্যেই নবাবগঞ্জ তামাক বোঝাই গাড়ি যাইবে,
সেই গাড়িতে উঠিয়া সন্ধ্যার সময় রওনা হইলে সকালের দিকে নিশ্চিন্দপুরের পথে তাহাকে উহারা নামাইয়া দিবে। অল্প দূর গিয়া বামুনপাড়ার পথের মুখে গুলকির সাথে দেখা। সে সন্ধ্যায় খেলা করিয়া বাড়ি ফিরিতেছে। অপু বলিল, বাড়ি চলে যাচ্ছি রে খুকি, আজ সারাদিন ছিলি কোথায়? খেলতে এলি নি কিছু না? পরে গুলকি অবিশ্বাসের হাসি হাসিতে দেখিয়া বলিল, সত্যি রে, সত্যি বলছি। এই দেখ পুটলি, কার্তিকওয়ালার বাড়ি গিয়ে গাড়ি উঠব, আয় না আমার সঙ্গে, একটু এগিয়ে দিবি? গুলকি পিছনে পিছনে অনেক দূর চলিল। বামুনপাড়া ছাড়িয়া খানিকটা ফাঁকা মাঠ, তাহার পরেই গোয়ালপাড়া। গুলকি মাঠের ধার পর্যন্ত আসিল। অপুর রাঙা শাটিনের জামাটার দিকে আঙুল দেখিয়া কহিল, তোমার এই আঙা জামাটা ক পয়সা? অপু হাসি মুখে বলিল, 2 টাকা। তুই নিবি? গুলকি ফিক করে হাসিল, অর্থাৎ তুমি যদি দাও এক্ষণি। হঠাৎ সামনের পথ চোখ ফেরাইতেই অপু দেখিতে পাইল মাঠের শেষে গাছপালার ফাঁকে আলো হইয়া উঠিয়াছে। অমনি কেমন করিয়া তাহার মনে হইল আগামী মাসের এমন দিনটাতে তাহারা কোথায় কত দূর চলিয়া যাইবে। পরে গুলকিকে বলিল, আর আসিস নি খুকি, তুই চলে যা, অনেক দূরে এসে গিয়েছিস, তোর বাড়িতে আবার বকবে। চলে যা খুকি, আবার এলে দেখা হবে, কেমন তো? হয়তো আর আসবে না, আমরা কাশি চলে যাব বৈশাখ মাসে, সেখানে বাস করব। গুলকি আরেকবার ফিক করিয়া হাসিল। সেদিন পূর্ণিমা কি চতুর্দশী, এমন একটা তিথি। সে এদিকে আর কখনো আসে নাই, কিন্তু বাংলার এই একা প্রথম বিদেশ ভ্রমণ সম্পর্কিত একটা ছবি অনেক দিন পর্যন্ত তাহার মনে ছিল। সোজা মাঠের দূর প্রান্তে গাছপালার ফাঁকে পূর্ণচন্দ্র উঠিয়াছে। পিছনে পিছনে অল্প দিনের পরিচিতা অনাথা অবোধ কাঁকড়াচুল ছোট একটা মেয়ে তাহাকে আগাইয়া দিতে আসিয়াছে। গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করুন। আশা করি গল্পটা আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল নোটিফিকেশনটা অন করে রাখুন। যদি আপনাদের কোনো পছন্দের গল্প থাকে সেটাও রিকোয়েস্ট করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।